আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যা নিয়ে। বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যাটা কিভাবে আসলো? বাস্তব সংখ্যার আসার কারণ কি? বাস্তব সংখ্যাটা হলো প্রাচীনকালের যত মানুষ ছিল তারা যখন কোনো জিনিসের গণনা করত, পরিমাপ করত, তারপরে সেটা নিজেদের ধ্যানে রাখার জন্য যেমন আমরা এখন খাতা কলমে অথবা অ্যাডভান্স সিস্টেমে অ্যাপ্লাই করে রাখি, তো তারাও তখন গাছের বকলে, নুড়ি পাথর, দড়ির গিঁট এগুলো ধারা, আঙ্গুলের কর এগুলো ধারা তারাও কি করত? এগুলো হিসাব করে রাখতো। তো তাদের সেই হিসাবের অধ্যায় থেকে আস্তে 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 যুগে যুগে উন্নত করতে করতে আজকে আমরা অ্যাডভান্স সিস্টেমে এসেছি। তো বাস্তব সংখ্যা হলো দুই প্রকার, একটা হলো মূলদ সংখ্যা আর একটা হলো কি অমূলদ সংখ্যা। তো সংখ্যা হলো যেমন 1 2 3 4 5 6 7 8 9 0। তো এখানে 1 2 9 এটা কি? এটা হলো সার্থক অঙ্ক। এবং এই যে জিরোটা দেখতে পাচ্ছ, এই জিরোটা হলো সহকারী অঙ্ক। তো যেমন আমরা জানি, বইয়ের ভাষায় লেখা আছে যে বাস্তব সংখ্যা কাকে বলে। যেমন সকল মূলদ ও অমূলদ সংখ্যার মিলে যে সংখ্যা তৈরি হয় বা গঠন করা হয় তাকে বাস্তব সংখ্যা বলা হয়। তো যেমন দেখো এখানে 1 2 3 4 5 6 8 9 10। তো এগুলো হলো কি? এগুলো হলো সংখ্যা। যেমন এটা হলো 2 বিশিষ্ট সংখ্যা, এটা হলো 3 বিশিষ্ট সংখ্যা, এটা হলো কি 4 বিশিষ্ট সংখ্যা। এগুলো সংখ্যা, যে এমন নয় যে এগুলো সংখ্যা না, এটাও সংখ্যা, এটাও সংখ্যা, এটাও সংখ্যা, এটাও সংখ্যা। তো সকল সংখ্যাই কি অঙ্ক? সব অঙ্কই সংখ্যা নয়। সব সংখ্যাই অঙ্ক, কিন্তু সব অঙ্কই সংখ্যা নয়। যেমন এই যে 1 2 এটা হলো কি একটা সংখ্যা। তো আজকে আমরা যেহেতু বাস্তব সংখ্যা নিয়ে, বাস্তবের মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা বের করা নিয়ে একটা আলোচনা করব, যাতে আপনারা যেভাবেই হোক না কেন মূলদ এবং অমূলদ সংখ্যাগুলি সহজেই চিনতে পারেন। যদি আপনারা মনে করেন যে অমূলদ যে সংখ্যাটা, সেটাকে যদি আপনারা পরিচিত হতে পারেন, যেমন √-2, তো এটা হলো কি একটা অমূলদ সংখ্যা। তারপরে হলো √-6, এটা একটা অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যা হলো দুই প্রকার, একটা হলো বাস্তব, একটা হলো অবাস্তব। বাস্তব সংখ্যা হলো যেমন যে যে সংখ্যার বাস্তবতা আছে, অথবা যে সংখ্যারেখার উপরে বাস্তবতা রয়েছে তাকেই বাস্তব সংখ্যা বলে। এবং যে সংখ্যারেখার উপরে বাস্তব সংখ্যা নেই তাকে অবাস্তব সংখ্যা বলে। তো আমরা যেহেতু আজকে বাস্তব ও অবাস্তব সংখ্যার যে মূলদ অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করতেছি, তো আশা করি আপনারা এই অঙ্কটা দেখলে এবং মনোযোগ সহকারে যদি বসে বোঝার চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ উপকৃত হবেন, এবং আপনাদের কাছ থেকে আমরাও উপকৃত হব। তো আমরা তাছাড়া কোনো কিছুকে যদি 0 দ্বারা ভাগ করা হয় তাহলে দেখবে সেটারও কোনো অ্যান্সার আসবে না। তার মানে এটাও কি অবাস্তব সংখ্যা।
এটাও অবাস্তব সংখ্যা। তো অবাস্তব সংখ্যা যেগুলা, যার সংখ্যা রেখার উপরে কোনো সংখ্যা নেই বা সংখ্যা রেখার উপরে কোনো বাস্তবতা পাওয়া যায় না, তাকেই অবাস্তব সংখ্যা বলা হয়। দেখো, মূলদ সংখ্যা কাকে বলে? বইয়ে যেভাবে দেওয়া আছে যে মূলদ সংখ্যা হলো যে সকল সংখ্যাকে p/q দ্বারা গুণ করলে q নট ইকুয়াল 0 হয়, তাদেরকে মূলদ সংখ্যা বলা হয়। মূলদ সংখ্যা বলা হয়। আর যে সকল সংখ্যাকে p/q দ্বারা ভাগ করা যায় না অথবা গুণ বিয়োগ কিছুই করা যায় না, তাদেরকে অমূলদ সংখ্যা বলা হয়। সংখ্যা বলা হয়। অমূলদ সংখ্যা যেমন মনে করো, আমরা যদি মূলদ এবং অমূলদ সংখ্যার মধ্যে আমরা যদি অমূলদ সংখ্যাটা সম্পর্কে ভালো ধারণা একটা পেয়ে যাই, তাহলে আর মূলদ সংখ্যা নিয়ে কোনো চিন্তা নেই। কারণ অমূলদ সংখ্যা যদি আমরা পরিচিত হয়ে যাই, তারপরে অমূলদ সংখ্যা বাদে যেটা থাকবে সেটাই কি মূলদ সংখ্যা। তাহলে যেটা অমূলদ সংখ্যা পরে যেটা থাকবে সেটাই হলো মূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যাটা যেমন মনে করো, আমরা দশমিক ভগ্নাংশের মাধ্যমে কোনো একটা অঙ্ককে প্রকাশ করতে চাচ্ছি। তো সেই অঙ্কটাকে প্রকাশ করার সময় যেমন 0.5, 8, 9, 12, 25, তারপর 30 এরকমের যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, তাহলে এটা কি? তাহলে এটা হলো অমূলদ সংখ্যা। যেমন আমরা এটাকে পৌনঃপুনিকভাবে কোনো রূপ দিতে পারতেছি না, এটাকে কোনোভাবেই প্রকাশ করতে পারতেছি না পৌনঃপুনিকভাবে। যেমন আমরা দশমিক ভগ্নাংশে যদি অঙ্কটা করতে চাই, কিন্তু আমরা পৌনঃপুনিকভাবে এটা অঙ্কটা করতে পারতেছি না। এটার যে একটা শেষ স্তর বা কোনো সেটা নেই, এটা যত যাবে ততই যেতে থাকবে। তার মানে এটাকে আমরা পৌনঃপুনিক হিসাবে সম্পূর্ণভাবে কোনো একটা রূপ দিতে পারবো না। তার মানেই এটা হলো কি? এটা হলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। তো এরকমের যদি তোমরা এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে যদি তোমরা কোনোভাবে নিজের ব্রেনের মধ্যে ঢুকাইতে পারো, এন্ট্রি করতে পারো যে পৌনঃপুনিক দ্বারা যদি আমরা কোনো দশমিক ভগ্নাংশকে যদি সম্পূর্ণভাবে একটা রূপ না দিতে পারি, আর যদি তার কোনো একটা স্থায়িত্ব না থাকে, তাহলে আমরা বুঝে নিব যে এটাই হলো অমূলদ সংখ্যা। কারণ অমূলদ সংখ্যা যেমন মূলদ সংখ্যা সম্পর্কে এরকমের আসবে 3.15. তো এটা কি? এটা হলো 3 পয়েন্ট, মানে দশমিকের পরে যে বারবার রিপিট করতেছে, যেমন 15. তার মানে কি? আমরা এটাকে পৌনঃপুনিক হিসাবে রূপ দিতে পারতেছি, এটাকে আমরা সমাধান করতে পারতেছি। যেমন এটাকে যদি আমরা সমাধান করতে পারি, তার মানে হলো এটা হলো কি মূলদ সংখ্যা। তো এটা যদি মূলদ সংখ্যা হয়, এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা, কারণ এটার আমরা কোনো কি রূপ দিতে পারতেছি না, এটা কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। কিন্তু এটা দেখো, এটা বারবার রিপিট করতেছে। এটা যেহেতু বারবার রিপিট করতেছে, সেহেতু আমরা এটাকে কিভাবে মূলদ সংখ্যার সমাধান করতে পারি? দেখো, 3.15 পৌনঃপুনিক চিহ্ন। তো এটা সমান হবে 3.15 পৌনঃপুনিক। তো এখানে পৌনঃপুনিকও ভুলে যাও, যে মনে করো যে এখানে পৌনঃপুনিক আর দশমিক নেই, এখানে কি আছে? 315। তো ডাইরেক্ট লিখে দাও 315। তারপরে দশমিক বাদ, তারপরে কি আছে? তো আমরা এটাকে এখানে নিয়েছি দশমিক এবং পৌনঃপুনিক চিহ্নগুলো ভুলে গেলাম। হ্যাঁ, মনে করবে এখানে নেই। তো এখানে নিয়েছি 315।
তারপরে দুটো পৌনঃপুনিক আছে, তো এই পৌনঃপুনিকের এই দুটো আমরা কি করলাম, কেটে দিলাম, বাকি রয়েছে কত, 3। তো এখানে মাইনাস দিয়ে আমরা নিলাম 3 ডিভাইডেড, এখানে পৌনঃপুনিক আছে কটার উপরে, পৌনঃপুনিক আছে কি 2টার উপরে, তো 2টার উপরে যেহেতু পৌনঃপুনিক আছে সেহেতু আমরা 999 দিব। তো এখানে কি করতে পারলাম, আমরা এটাকে একটি পূর্ণ রূপ দিতে পারলাম। যেহেতু আমরা এখানে এটাকে একটা পূর্ণরূপ দিতে পেরেছি সেহেতু এটা একটি মূলদ সংখ্যা। তো তোমরা যেমন বলতে পারো যে সকল রুটের মধ্যে যা থাকবে সেটাই কি অমূলদ সংখ্যা, জি না। যেমন মনে করো 11 আছে, তুমি 11, তারপরে হয়েছে 15, তারপরে হয়েছে √13, এগুলোকে ক্যালকুলেশন করো, দেখতে পারবা যে এগুলোর মধ্যে কোনো একটা মান নেই, এগুলোর মধ্যে মানটা আসবে কীরকমের, সেম এরকমের। এগুলোর মধ্যে মান আসবে অসীম, অনাবৃত, দশমিক, ভগ্নাংশ, মানে অনাবৃত অসীম, মানে এটা অনেক দূরে যাবে, এটার কোনো শেষ সীমান্ত নেই, এটা যত মন চায় তত আগে যেতে পারবে, এটার কোনো শেষ নেই। তো তোমরাও এটা যদি আসে এটা ভেবে নিবা যে এটা অমূলদ সংখ্যা। যেমন মূলদ সংখ্যা হলো, দেখো মূলদ সংখ্যা হলো 1, 4, 9, 16, 25। যেমন এখানে 1কে স্কোয়ার করলে কি হয় 1, তারপরে 2কে স্কোয়ার করলে কি হয় 4, 3কে স্কোয়ার করলে কি হয় 9, 4কে স্কোয়ার করলে কি হয় 16, 5কে স্কোয়ার করলে কি হয় 25। তো এগুলো হলো কি বাস্তব মূলদ সংখ্যা, আর এগুলো হলো অমূলদ সংখ্যা যার কোনো মান নেই। তো যেগুলো অমূলদ সংখ্যা যার মান নেই, এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো একবার, তো এই অমূলদ সংখ্যার পরে যে সকল যত সংখ্যা থাকবে সেটাই হলো একটি মূলদ সংখ্যা। তো এগুলোই হলো কি মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যাটা পরিচিত হওয়ার জন্য অমূলদ সংখ্যাটাকে প্রথমে আমাদের দেখতে হবে, সেটাকে আমাদের বুঝতে হবে, জানতে হবে যে আসলে অমূলদ সংখ্যাগুলো কী রকমের আসে। তো অমূলদ সংখ্যাগুলো এরকমের আসবে যে 0.589 12 এরকমের আসবে, এবং যেটা মূলদ সংখ্যা সেটা আসবে ধরো 3 বা 3-এর পরে যেমন 4.8 4.9191991 এরকমের, যেটা একটা রিপিট করবে, যে অঙ্কটা যে সংখ্যাটা রিপিট করবে সে সংখ্যাটাই হলো মূলত মূলদ সংখ্যা। তো আশা করি এতটুকু তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি, আশা করি ইনশাআল্লাহ। তো এরকমের করে তোমরা সহজেই মূলদ এবং অমূলদ সংখ্যাগুলির সাথে পরিচিত হতে পারো। যেমন দেখো এই যে 4, হ্যাঁ না, 4কে রুট করলে কি হয় -2, 4কে রুট করলে = 2, তারপরে 9কে যদি রুট করি আমরা 3 আসবে, 5কে যদি রুট করি আমরা 25কে যদি রুট করি আমরা 5 আসবে। তো এগুলো হলো কি মেইন বাস্তব মূলদ সংখ্যা। তো এইভাবে তোমরা মূলদ সংখ্যাগুলিকে খুঁজে বের করবে। এই যতটুকু আমি দেখাচ্ছি এতটুকু যদি তোমরা শিওরভাবে মনোযোগ সহকারে দেখো, তাহলে আমি 100% বিশ্বাস করি যে তোমরা এগুলোকে একদম উইথাউট এনি কনফিউশন ছাড়াই একদম ক্লিয়ারলি 100% বুঝে নিতে পারবে। তার মানে আমরা বুঝলাম যে অমূলদ সংখ্যার মধ্যে যে রুটের মধ্যে কোনো পূর্ণবর্গ সংখ্যা যদি না থাকে তাহলে সেটা অমূলদ সংখ্যা, তবে তার মধ্যে কোনো ঋণাত্মক সংখ্যা থাকতে পারবে না। যদি ঋণাত্মক সংখ্যা থাকে তাহলে কিন্তু সেটা অবাস্তব হয়ে যাবে। যেমন দেখো তুমি রুটের মধ্যে -6 দিয়ে দিলা, তো এটা কী হবে, এটা অবাস্তব সংখ্যার মধ্যে পরিণত হবে। এবং যদি এখানে মনে করো 3.18564.9 এরকমের কোনো একটা সংখ্যা থেকে থাকে বা অঙ্ক
থেকে থাকে যে কোনো একটা ইয়ে করার মাধ্যমে, যেমন √11 অথবা √13 অথবা √31, তো এগুলোর মধ্যে তুমি ক্যালকুলেট করে দেখো সেম এরকমের একটাই সাম আসবে তোমার সামনে। তো এই যে ঋণাত্মক কোনো অমূলত সংখ্যার মধ্যে, অমূলত রুটের মধ্যে যে কোনো পূর্ণাঙ্গ সংখ্যা যদি না থাকে এবং তার মধ্যে যদি কোনো ঋণাত্মক সংখ্যা আসে, তাহলে সেটা অবাস্তব সংখ্যায় পরিণত হবে। এবং যদি ঋণাত্মক সংখ্যা না আসে, এরকমের যদি কোনো একটা সংখ্যা দেওয়া থাকে, তো সেটাও কি অমূলত সংখ্যা, মানে তার কোনো অস্তিত্ব নেই। তো এই দুটো জিনিস যদি তোমরা মাথায় রাখতে পারো যে অমূলত সংখ্যার মধ্যে যদি কোনো পূর্ণাঙ্গ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা, পূর্ণাঙ্গ কোনো সংখ্যা যদি না থাকে, তাহলে সেটা হবে অমূলত সংখ্যা। মানে এই অমূলত সংখ্যার যত সংখ্যা আছে সব সংখ্যাগুলি বাদ দিয়ে তুমি যে কোনো সংখ্যা অবশিষ্ট পাবে, সে সংখ্যাটাই কি, সে সংখ্যাটাই হলো মূলত সংখ্যা। এবং এমন কোনো সংখ্যা যার মধ্যে সেম এরকমের একটা সাম থাকবে এবং এটা আমরা লাইক পৌনঃপুনিক দিয়ে আমরা কোনো মান বের করতে পারতেছি না, তো সেটা কি, সেটা অমূলত সংখ্যা। যে সংখ্যাটা আমরা পৌনঃপুনিক দিয়ে একটা মান বের করতে পারতেছি, সে সংখ্যাটাই হলো মেইন মূলত সংখ্যা। পৌনঃপুনিক তুলে দেওয়ার যে একটা মাধ্যম, সেটা হচ্ছে দেখো এটার মাধ্যমে দেখাচ্ছি। যেমন ইকুয়াল 0.4 পৌনঃপুনিক। তো এটাকে আমরা যেমন করব যে এখানে দশমিকটা এবং পৌনঃপুনিক এই দুটাকে ভুলে গিয়ে এখানে কি সংখ্যা থাকবে, যেমন এখানে সংখ্যাটা থাকবে 0.4, তারপরে যে পৌনঃপুনিক একটা সংখ্যার উপর আছে, সংখ্যাটা আমরা কেটে দিলাম, এখন বাকি আছে কি 0, তো মাইনাস আমরা 0 দিয়ে দিলাম, তারপরে একটা ডিভাইডেড। এখন এইখানে যে পৌনঃপুনিক একটা সংখ্যার উপরে ছিল না, সে একটা সংখ্যার উপর যেহেতু একটা পৌনঃপুনিক আছে, তো আমরা এখানে একটা 9 দিয়ে দিব। তারপরে এখানে দেখো এখানে একটা 0 আছে, 0টারও কোনো মান নেই, আর এই 0টারও কোনো মান নেই, তো বিয়োগে এ দুটো কেটে গেল। এখন এখানে অবশিষ্ট রয়েছে কি 4/9। তো এটা হলো আমাদের পৌনঃপুনিক একটা পূর্ণরূপ। তো এটা হলো কি আমাদের পৌনঃপুনিক একটা পূর্ণরূপ, মানে এটা এই যে সংখ্যাটা আর এই যে একটা মান, এই দোনোটাই হলো আমাদের মূলত সংখ্যা। যেমন নেক্সট আছে 5.682। তো এই দুইটার উপরে কি, এই দুইটার উপরে দুটো পৌনঃপুনিক রয়েছে। তো আমরা যেমন এখানে করব সেম ক্যাটাগরিতে এটা করতে হবে, এখানে এই দশমিকটা ভুলে যেতে হবে এবং এই পৌনঃপুনিক দুটো ভুলে গিয়ে এখানে লিখতে হবে 5.682। এখানে পুরো সংখ্যাটাই এ জায়গায় আনতে হবে। পরে যেমন এখানে দুটো পৌনঃপুনিক আছে, তো সেই দুটো পৌনঃপুনিকের নেওয়ার পরে আমরা এখানে একটা মাইনাস দিব। যে দুইটা পৌনঃপুনিক থেকে আমরা নিয়েছি সে দুটোকে কেটে দিতে হবে। তারপর অবশিষ্ট কি, অবশিষ্ট রয়েছে 5.6। তো এরপরে আমরা একটা ডিভাইডেড দেওয়ার পরে এখানে যে পৌনঃপুনিক ছিল দুটো, তো প্রতিটা পৌনঃপুনিকের উপরে একটা 9 থাকে। পৌনঃপুনিক মানেই একটা 9, তো দুটোতে যেহেতু সেহেতু দুটো 9 থাকবে। এবং তো এটাকে আমরা লব বাই হর আকারে প্রকাশ করতেছি। তো এখানে এই যে পৌনঃপুনিক দুটো ছিল, এই দুটোর প্রতিটির বদলে একটা একটা করে 9 আসছে। তো এখন হলো এখানে যে একটা দশমিক আছে, দশমিকের পরে যে একটা অঙ্ক আছে যেটার কোনো উপরে পৌনঃপুনিক সংখ্যা নেই বা পৌনঃপুনিক চিহ্ন নেই, তো এটার বদলতে আমরা কি করব, একটা 0 নিব। তো এটা হয়ে গেল আমাদের লব বাই হরের একটা পূর্ণাঙ্গ রূপ। তো সুতরাং যে সংখ্যাগুলো আমরা পৌনঃপুনিক দ্বারা কমপ্লিট করতে পারতেছি বা সংখ্যার একটা পূর্ণ রূপ দিতে পারতেছি, সেটাই হলো মূলত
অঙ্ক, এবং যেগুলোর মধ্যে পূর্ণ যে অমূলদ সংখ্যার মধ্যে বা যে সংখ্যার মধ্যে পৌনঃপুনিক দ্বারা আমরা কোনো একটা রূপ দিতে পারতেছি না বা কোনো একটা সমাধান বের করতে পারতেছি না, যেমন অসীম অনাবৃত দশমিকের ভগ্নাংশগুলো কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে, তো চলেই যাচ্ছে, ওর কোনো এন্ড পয়েন্ট নেই। তো এটা হলো মূলত অমূলদ যে সংখ্যা, সেটা হলো অমূলদ সংখ্যা। তো এটা সবসময় তোমরা মাথায় রাখবে, যে সংখ্যার উপরে আমাদের পৌনঃপুনিক রয়েছে সেই সংখ্যাটাকেই আমরা কি মূলদ সংখ্যা ভাববো, এবং যে সংখ্যাটা আমরা যেমন 5, 8, 5, 8 এরকমের একটা সংখ্যা দিচ্ছে আমাদেরকে, সেটা হলো মূলদ সংখ্যা। যেটা উল্টো পাল্টা দিচ্ছে, যেমন 1, 8, 5, 6, 9, 0, এটা কোনো কোনো পৌনঃপুনিক সংখ্যা নয় বা কোনো মূলদ সংখ্যা নয়, এটা হলো মেইনত অমূলদ সংখ্যা। এবার দেখো √9। তো √9 হচ্ছে একটি মূলদ সংখ্যা। তো √9 যেহেতু মূলদ সংখ্যা কীভাবে বুঝবো, যেমন √9কে রুট করলে, 9কে রুট করলে এটা কী হয়, 3 হয়। তো এটা একটা কি, এটা একটা মূলদ সংখ্যা। তারপরে আছে যেমন √13, তো এটা একটা অমূলদ সংখ্যা। তোমরা চাইলে এটার একটা ক্যালকুলেশন করে দেখতে পারো, এটা অমূলদ সংখ্যা, কারণ এটার কোনো অস্তিত্ব নেই, এটা মানে অবাস্তব সংখ্যার মাধ্যমে এটা অমূলদ সংখ্যা। তো তারপর আছে 27, √27/√48। তো √27/48। তো আমরা এটাকে যেমন ভাঙতে পারি, 27 √3 ইন্টু √9, একটু ভিতরে চলে গেছে, সরি, ইকুয়াল √3 ইন্টু √9 এবং ডিভাইডেড বাই তারপরে 48। যেমন এটাকে আমরা ভাঙতে পারি √3 ইন্টু 16। তো এখন এটাকে আমরা যেমন ভাগ করব √3 এবং √9 বাই √3 বাই √16। তো এখানে ভাগে হয়ে যায়, যেমন √3 কাটাকাটি হলে √9 থাকে। তো √9-এর হলো মূলদ সংখ্যা হলো 3 এবং 16-এর হলো কি মূলদ সংখ্যা 4। তো এটা হলো আমাদের মূলদ সংখ্যা, মানে এটারও আমরা একটা মান প্রকাশ করতে পেরেছি, যেহেতু এটা একটা মূলদ সংখ্যা। যদি মানটা প্রকাশ করতে না পারতাম তাহলে এটা কোনো মূলদ সংখ্যার মধ্যে পড়তো না, এটা অবশ্যই অমূলদ সংখ্যা হতো। এবার আসা যাক মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা প্রধানত দুই প্রকার, এক হলো পূর্ণ সংখ্যা, দ্বিতীয় হলো ভগ্নাংশ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কাকে বলে? সকল খণ্ডিত এবং অখণ্ডিত সংখ্যা মিলে যে সংখ্যার সৃষ্টি হয় তাকেই পূর্ণ সংখ্যা বলা হয়। শূন্যসহ সকল ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। ভগ্নাংশ হবে না, এখানে অনলি পূর্ণ সংখ্যা হবে। যেমন দেখতে পাচ্ছ তোমরা, শূন্যসহ সকল ধনাত্মক অংশ এবং শূন্যসহ সকল ঋণাত্মক অংশ, এগুলোকে ভগ্নাংশ নয় পূর্ণ সংখ্যা বলা হয়।